প্রিয় 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটি হলো, উত্তর হবে সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। নকুল পুলিশে যে হরিদা ঘুষ নিয়েছিল, উত্তর হবে 8 আনা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম, উত্তর হবে প্রমীলা। মিথ্যাবাদী কোথাকার, বক্তা হচ্ছে জগদীশ বাবু। প্রলীলাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো অগ্নিবাণী। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার। কর্মধারায় সমাসের প্রাধান্য থাকে পরপদের অর্থে। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে। দুই দাগে রয়েছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। জগদীশবাবু হরিদাকে প্রণামী হিসাবে কী দিতে চেয়েছিলেন? জগদীশবাবু হরিদাকে প্রণামী হিসাবে 101 টাকা দিতে চেয়েছিলেন। বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। আসছে নবীন, নবীনের আগমনের হেতু কী? নবীন আগমনের কারণ হলো জীবনহারা অসুন্দরের বিনাশ সাধন। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়েছিল? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিয়মবাবুর কাছে হাজির করা হয়েছিল। ওলকপি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কপি ওলের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যদি উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন কথামৃত, কথা রূপ অমৃত। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলিতে যে কোনো 2টি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কীভাবে পেয়েছিল? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসীর পা এগিয়ে নতুন খড়ম পরার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমার বারংবার, বক্তা কেন ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না? ইতিপূর্বে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে 2 বার পরাজিত করেছেন, অথচ মৃত রামচন্দ্র পুনরায় বেঁচে ওঠে বীরবাহুকে হত্যা করেছে এবং সাগরের সেতুবদ্ধে রামের সৈন্যরা লঙ্কা আক্রমণ করেছে। সঙ্গে বিধাতা রাবণের বিপক্ষে রয়েছেন, না হলে সাগরের জলে কখনো শিলা ভাসে না। হতভাগ্য রাবণ তাই আসন্ন যুদ্ধকে কলসমর বলেছেন। তার একমাত্র জীবিত পুত্র ইন্দ্রজিৎ, তিনি রাক্ষসকুলের ভরসা। সেই ইন্দ্রজিৎ নিহত হলেন, কনকলঙ্কা একেবারেই শূন্য হয়ে যাবে। তাই পিতা রাবণ জীবিত ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দরকে ভেঙে আবার গড়তে জানে, কথার তাৎপর্য কী? চিরসুন্দর হলেন মহাকালরূপী শিব। শিব একধারে রক্ষক ও সংহারক, সংহারক রূপে তিনি ভয়ঙ্কর নৃত্য পাগল। যা কিছু জরাজীর্ণ পুরাতন স্থবির সব তিনি ধ্বংস করেন, তারপর নতুন সৃষ্টিতে মেতে ওঠেন। পুরাতনকে ভেঙে নতুনকে আহ্বান করাই হলো তার কাজ। ভাঙা আর গড়াই তার নিত্য খেলা। এই ভাঙা গড়ার খেলাতেই জগতের যাবতীয় সুখ দুঃখ পরিচালিত হয়। ভাঙার কাজে তিনি অসুন্দরকে ধ্বংস করেন, আর গড়ার কাজে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করেন। 4 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্ন দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী,
বক্তাকে তার এরূপ জিজ্ঞাসার কারণ কি? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলো ভবতোষ। ভবতোষ ও তার বন্ধুরা জানে হরিদা মাঝে মাঝেই বহুরূপী সাজেন। জগদীশুর বাড়িতে হরিদা একটা জবর খেলা দেখাবেন তাও তারা আগে থেকেই জানত, কিন্তু বিরাগী হরিদাকে তারা চিনতে পারেনি। খুব অদ্ভুত সাজ এবং অভিনয় ছিল হরিদার, একেবারে আদুর্গা। তার ওপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুরে শুকনো সাদা চুল, ধুলোমাখা পা, হাতে একটা ঝোলা। সেই ঝোলার মধ্যে গীতা। গীতা বের করে তিনি কিছু একটা দেখছেন আর নিজের মনেই হাসছেন। ভবতোষ ও তার বন্ধুদের মনে হলো বিরাগী এই জগতের সীমার ওপর থেকে হেঁটে চলে এসেছেন। তার দৃষ্টি শান্ত উজ্জ্বল। এই দৃষ্টি যেন এক প্রকৃত সংসারত্যাগী সন্ন্যাসীর দৃষ্টি। আসলে হরিদা শুধু পোশাকের বাস্তবতায় নয়, আত্মিক উপলব্ধিতেও একজন সত্যিকারের বিরাগী হয়ে উঠেছিলেন। তাই ভবতোষরা তাকে চিনতে পারেননি, কিন্তু হরিদা বাড়িতে সাজের চিহ্ন দেখে আশ্চর্য হয়ে ভবতোষ তাকে এরূপ প্রশ্ন করেছেন। পরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়, তার জিজ্ঞাসাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়। সব্যসাচী মল্লিক পরাধীন দেশের রাজবিদ্রোহী, স্বাধীন ও সংগ্রামী। দেশের মুক্তির জন্য তিনি সব কিছু ত্যাগ করে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেকগুলি ভাষাও তিনি পারদর্শী। প্যারা চেঞ্জ করে লিখবে, নিজের পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নিজের নাম বলেন গিরিশ মহাপাত্র। তার পোশাকও ছিল অদ্ভুত। তেলের খনিতেই কাজ করতেন বলে জানান তিনি। বর্মা থেকে তিনিও রেঙ্গুনে এসেছিলেন। তার ট্রাঙ্ক থেকে একটা টাকা, লোহার কম্পাস, মাপ করার জন্য কাঠের ফুটবুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই আর একটা গাঁজার কলকে বার হয়। পুলিশের কর্তা নিমাইবাবু তাকে জিজ্ঞাসা করেন তিনি গাঁজা খান কি না। তার উত্তরে গিরিশ মহাপাত্র বলেন গাঁজার কলকেটা তিনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন। কারো যদি কাজে লাগে তিনি দিয়ে দেন, আর কেউ গাঁজা তৈরি করে দিতে বললে তিনি করে দেন। তার নিজের গাঁজা না খাওয়ার কথা কেউ প্রায় বিশ্বাস করেনি, কিন্তু গিরিশ মহাপাত্রের কথাবার্তা শুনে, তার সাজ পোশাক, আচার ব্যবহার দেখে সকলেই নিশ্চিত হয়ে যায় যে এই গিরিশ মহাপাত্রই কখনো সব্যসাচী মল্লিক হতে পারেন না। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে খানিকক্ষণ পর পুলিশ স্টেশনে তার সঙ্গে তামাশা করে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়। নূতনের কেতন উড়িয়ে কালবৈশাখী ঝড়ের আবির্ভাব তাৎপর্য বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলাম ছিলেন যাবতীয় অসুন্দর এবং অমঙ্গলের বিরুদ্ধে মূর্তিমান বিদ্রোহ। সমসাময়িক বাংলা তথা ভারতে নেমে এসেছিল অন্ধকারের বা অবক্ষয়ের অন্ধকার। পরাজিত হয়েছিল সত্য, সুন্দর এবং সামাজিক মঙ্গলের ইতিবাচক কর্মপ্রয়াস। চারিদিকে অসুন্দরের দাপাদাপি কবি মনকে ব্যথিত করেছিল। একদিকে ব্রিটিশ শাসন, অন্যদিকে সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ এই দুয়ের দাড়ি টানাপোড়েনে শুভবুদ্ধির বিবেক হয়েছিল দিশাহারা। এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনে কবি অলৌকিক কোনো শক্তির আবির্ভাব কামনা করেছেন। এই আশাবাদের সূত্রে ধ্বংসরূপী মহাকাল শিব কবির অভিপ্রেত অতিথি হয়ে উঠেছেন। তার আগমন বার্তা কবিকে উল্লাসিত করেছে। তিনি জানেন শিব হলেন ধ্বংসরূপী রক্ষক। তিনি ভেঙে গড়েন, আবার গড়ে ভাঙেন। ভাঙা গড়াই তার একমাত্র খেলা। ধ্বংসরূপী শিব প্রলয়ঙ্কর। জড় জীর্ণ প্রাণ ধ্বংস করতে তিনি ভয়ঙ্কর মূর্তিতে আসেন। কালবৈশাখী ঝড় যেমন আপাত দৃষ্টিতে বিধ্বংসী, কিন্তু তার পশ্চাতে থাকে নবসৃষ্টির আশ্বাস, তেমনি শিবও একধারে ধ্বংসরূপী সৃষ্টিকর্তা। তার আগমনে নতুনের কেতন ওড়ার ঘটনা পুরাতন জীর্ণতা ধ্বংস করে, নবসৃষ্টির সূচনা করে। পাঁচে থেকে রয়েছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের মান 4। তাই আজও তার বুকের রক্তের তৃষা। কার বুকে কেন রক্তের তৃষা বলে বক্তা মনে করেছেন, এই উক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাটকে বাংলার নবাব সিরাজ এই উক্তিটি করেছেন। একসময় হয়তো লাখে লাখে পলাশ ফুল ফুটে প্রান্তরটি রাঙা হয়ে থাকতো, সেই কারণে স্থানটির নাম হয় পলাশী।
রক্তবর্ণের পলাশ ফুল ভরা পলাশ যেন আজ যুদ্ধ ও রক্তক্ষয়ে তৃষ্ণায় তৃষ্ণার্ত। প্যারা চেঞ্জ করে লিখবে ঘরে বাইরে ষড়যন্ত্রের শিকার সিরাজউদ্দৌলা। প্রথম সেনাপতি মীর জাফরের নেতৃত্বে সেই ষড়যন্ত্রের জাল ক্রমশ বিস্তৃত হচ্ছে। অন্যদিকে সিরাজের নিজের মাসি ঘসেটি বেগম প্রতিহিংসাপরায়ণ হয়ে সিরাজের পতনের জন্য হীন কর্মে লিপ্ত। বিচক্ষণ সিরাজ বুঝতে পেরেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের এই খেলা সহজে শেষ হবে না। এর ফলস্বরূপ ইংরেজ কোম্পানি আরও মরিয়া হয়ে উঠবে সিরাজকে ক্ষমতাচ্যুত করতে। পলাশী জয়লাভে কোনো আশা তিনি দেখতে পাচ্ছেন না। ফুলে লাল হয়ে থাকা পলাশী যেন রক্তের তৃষ্ণায় আকুল হয়ে আছে। উক্তিটি সিরাজের বেদনা দীর্ণ হৃদয়ের হাহাকার ছাড়া আর কিছু নয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার সম্পর্কে এই মন্তব্য করেছে, তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কী? শচীন্দ্র সেনগুপ্তের সিরাজউদ্দৌলার নাট্যাংশে নবাব সিরাজউদ্দৌলার পত্নী লুৎফা উন্নিসা ঘসেটি বেগম সম্পর্কে এই কথা বলেছেন। প্যারাচিনলিপে ঘরে বাইরে ষড়যন্ত্রের শিকার হয়ে সিরাজ যখন বিচলিত, সেই সময় নবাবের মাসি ঘসেটি বেগম বা ঘসেটি রাজদরবারে প্রবেশ করেন। তারপর একের পর এক তীব্র বাক্যবাণে তিনি সিরাজকে জর্জরিত করতে থাকেন। ঘসেটির প্রতিটি বাক্যই বিষ মাখানো তীরের মতো যেন সিরাজের হৃদয়ে বিঁধে যায়। তেমনই সেখানে উপস্থিত সিরাজের পত্নী লুৎফার অন্তরকেও ক্ষতবিক্ষত করে। তিনি বুঝতে পারেন ঘসেটি সাক্ষাৎ প্রতিহিংসার প্রতিরূপ, যিনি লুৎফার স্বামী সিরাজও সাওকাতজাংয়ের মতোই নির্মম পরিণতি চান। তিনি বলেন, চোখের জলে নবাব পদ দেখতে পাবেন না, বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। লুৎফা উপলব্ধি করেন ঘসেটির সর্বাঙ্গে অতৃপ্তির জ্বালা, নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন আর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্পের এটা অনুকরণ। ঘসেটিকে সহ্য করতে না পেরে লুৎফা উন্নিসা তাকে অবিলম্বে মতিঝিলে পাঠিয়ে দিতে বলেছেন। উক্তিটির মধ্যে ঘসেটি সম্পর্কে লুৎফার ভীতি এবং আশঙ্কায় প্রকাশ পেয়েছে। 6 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। তোমাদের সহায়ক পাঠ কোণে থেকে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। গাছে উঠে যাওয়া বলতে বক্তা কি বুঝিয়েছেন এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন? উত্তরটা দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নেবো, কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। আমি স্ক্রল ডাউন করছি, দেখে নাও ভালো করে। পরের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে বক্তার চরিত্রে কোন দিকটি প্রকাশিত হয়েছে? উত্তরটা দেখে নাও। সাত দাগে রয়েছে প্রতিবেদন রচনা করো, যে কোনো একটি, প্রশ্নের মান 5। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এ বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। দেখে নাও। পরে রয়েছে বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। দেখে নাও ভালো করে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।